সুপ্রিয় শ্রোতা, স্বাগতম জানাচ্ছি আজকের অডিও বইয়ে। গত পর্বে যেখান থেকে পড়া শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। যারা গত পর্ব এখন পর্যন্ত শোনেননি তারা আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে শুনতে পারেন। শুরু করছি আজকের অডিও বই। মিজানুর রহমান মিজান ভাই খুব অমায়িক লোক। আমাকে ডেকে বললেন, রিন্টু তৈরি হও, 2-4 দিনের মধ্যে ট্রেনিংয়ে যাবে। তুমি ছোট তো, তাই একটু ঝামেলা হবে। তোমাকে ছোট বলে ট্রেনিংয়ে নিতে চাবে না, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। মিজান ভাই ট্রেনিংয়ের লিস্টটা লিখে, তাই খুব ঘাবড়ালাম না। বাবুল চলে গেছে বেশ কয়েকদিন হলো। মনের গভীরে অজান্তে একটি ক্ষীণ আশা। এখনো বাবুল এলো না। আগামী পরশুদিন সকাল 7টায় আমি ট্রেনিংয়ে যাব। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাগরিবের নামাজের সালাম ফেরাতে দেখি বাবুল আজাদ বলছে, রিন্টু আমি আইসা পড়ছি। আমি স্বপ্ন দেখছি না, ঠিক ঠিক দেখছি। কিছুক্ষণ বুঝে উঠতে পারলাম না। সত্যি সত্যি বাবুল আজাদ এসেছে। ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী 1988 সালে ভারত সরকারের কাছে থেকে 71-এর মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে তার পরবর্তী পর্যায়ে 98-99 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয়, ভারতীয় সেই তালিকার 1 নং ভলিউমের 461 নং, মোহাম্মদ আবুল হোসেন, পিতা একে আজাদ, 64 বিকে দাস রোড, ফরাসগঞ্জ, ঢাকা। মোহাম্মদ আবুল হোসেনের ডাকনাম হলো বাবুল আজাদ। শুধু একা বাবুল আজাদ আসেনি, সঙ্গে আবার মনির নামে একজনকে নিয়ে এসেছে। মনির আমাদেরই পাড়ার ছেলে। আমি অবশ্য মনিরকে এর আগে চিনতাম না। এই প্রথম দেখলাম মনিরকে। মিজান ভাইয়ের কাছে গিয়ে বললাম, আমরা দু বন্ধু ছাড়া আমি ট্রেনিংয়ে যাব না। যে করে হোক বাবুল আজাদ ও মনিরকে আমার সাথে ট্রেনিংয়ে পাঠাতেই হবে। পরের দিন সকালে মনির বলল ওর বড় ভাই মন্টু ওই আগরতলাতে কোথাও আছে। ছুটলাম মনিরের বড় ভাই মন্টু ভাইয়ের সন্ধানে। খুঁজে বের করলাম মন্টু ভাইকে। মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছেন। মন্টু ভাইয়ের কাছে শুনলাম আমার সেজু ভাই ঢাকা কায়েদে আজম, বর্তমান শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ছাত্র সংসদ, জিএস মুজিবুর রহমান মন্টু ট্রেনিং শেষ করে অনেক আগে ঢাকায় অপারেশনে চলে গেছে। কলেজ টিলায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সঙ্গে। শহীদ ভাই আমার সেজু ভাই মুজিবুর রহমান মন্টুর বন্ধু এবং কায়েদে আজম কলেজ ছাত্র সংসদের এজিএস। শহীদ ভাই আমাদের পরে যাবে শহীদ ভাই আমাদের পরে যাবে টেন্ডুয়া ট্রেনিং ক্যাম্প সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য। মিজান ভাইয়ের বদৌলতে পরের দিন সকালে আমরা 3 বন্ধু এটা মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যান্যদের সঙ্গে। মিলিটারি লরিতে ওঠার আগে 3-4 জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষর নেওয়া হলো। সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করলো। সন্ধ্যা নাগাদ লেম্বুচোরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছালাম। এই লেম্বুচোরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনী মেজর কে.বি. সিং এবং মেজর আর.পি. শর্মার অধীনে 1 মাস সামরিক প্রশিক্ষণ শেষে 2 নং সেক্টরের সদর দপ্তর মেলাঘর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লাম। 2 নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। 2 নং সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর কে অনুসারে গড়ে তোলা হয় ফোর্স, এবং এই কে ফোর্সের অধিনায়ক হন খালেদ মোশাররফ। তখন 2 নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়া মেজর হায়দার। খুব সম্ভবত খালেদ মোশাররফ যখন 2 নং সেক্টর কমান্ডার, তখন হায়দার 2 নং সেক্টরের 2 আইসি ছিলেন। আমরা যারা ভারতের সামরিক প্রশিক্ষণে মুক্তিযোদ্ধা হয়েছি, আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার বহু জায়গায় আমাদের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, কতজন ভাই কতজন বোন, তাদের নাম ইত্যাদি বিশদ লিপিবদ্ধ করা হয় এবং সাক্ষ্য নেওয়া হয়। এই জায়গায় এই জাতীয় বায়োডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। ভারত সরকার যদি প্রয়োজন মনে করে ওই তালিকা ধরে আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে। আমাদের কাদের একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তমের কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতের ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি, এই মুক্তিযোদ্ধারা মূল মুক্তিযোদ্ধা বা প্রথম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারা দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে, অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকে জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই হলো ইন্ডিয়ান ট্রেন্ড অ্যান্ড লোকাল ট্রেন মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের আপামর জনতা যোগ হয়ে হলো মুক্তিবাহিনী। যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয়, তাহলে কেবল রাজাকার, আলবদর, আল শামস ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী। যেমন সেনাবাহিনীর সকল সদস্য যুদ্ধ করে না। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করে লোকদের দায়িত্ব হচ্ছে ব্রিজ, কালভার্ট, পোল ইত্যাদি তৈরি করা, যুদ্ধ করা নয়। আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধ করে না। মেডিকেল কোরের দায়িত্ব হচ্ছে আহত সৈনিকদের চিকিৎসা করা, যুদ্ধ করা নয়। সিগন্যাল কোরের দায়িত্ব হচ্ছে সিগন্যাল দেওয়া, যুদ্ধ করা নয়। সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ, গোলাবারদ, খাবার ইত্যাদি সকল কিছুই সাপ্লাই করার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাপ্লাই কোরের। সেনাবাহিনীর পদাতিক, গোলন্দাজ,
ইত্যাদি কোরের কাজ হচ্ছে যুদ্ধ করা। সেনাবাহিনীর পদাতিক, গোলন্দাজ ইত্যাদি কোরের কাজ হচ্ছে শত্রুকে আক্রমণ করা বা শত্রুর আক্রমণ প্রতিহত করা, অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা। ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যাল কোর, মেডিকেল কোর, সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী। এখন যদি ইঞ্জিনিয়ারিং করে লোকেরা ব্রিজ বা পুল না বানিয়ে দেয় তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না। মেডিকেল কোর চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না। সিগন্যাল কোর সিগন্যাল না দিলে সৈনিকরা বুঝতে পারবে না। সাপ্লাই কোর সাপ্লাই না দিলে সৈনিকরা গোলাবারুদ পাবে না, খাবার পাবে না। এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ না তৈরি করে, মেডিকেল কোর চিকিৎসা না দেয়, সিগন্যাল কোর সিগন্যাল না দেয়, সাপ্লাই কোর সাপ্লাই না দেয়, তাহলে কি পদাতিক বা গোলন্দাজ কোর যুদ্ধ করতে পারবে? না, পারবে না। যুদ্ধ করতে হলে উল্লেখিত সকল কিছুই চাই। এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ সকল কিছু মিলেই হয়েছে। যেমন নৌকার মাঝে মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করে দায়িত্ব পালন করেছেন। গ্রামের ডাক্তার বা ওষুধের দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল কোরের কাজ করেছেন। গ্রামের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাকে জানিয়ে সিগন্যাল কোরের ভূমিকা নিয়েছেন। গ্রামের মা ভাত বেঁধে খাইয়েছেন এবং সাধারণ মানুষ অস্ত্র ও গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে সাপ্লাই কোরের কাজ করেছেন। তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোলন্দাজ কোরের কাজ করেছি। গোটা 7.5 কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সিগন্যাল, সাপ্লাই ইত্যাদি কোরের কাজ করেছেন এবং এই সকল কোরের সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী। কেবল রাজাকার আলবদর ব্যতীত বাঙালি মুক্তিবাহিনী। পাকিস্তানিরা অবশ্য এই সঙ্গে বিশ্বাস করত, আর এজন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে। নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ। পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দ্বীপান্তরে বা নির্বাসনে আসা মানুষের মতো। নির্বাসনে বা দ্বীপান্তরে আসা মানুষদের সাথে পাক সেনাদের পার্থক্য ছিল শুধু নিরস্ত্র আর সশস্ত্র। নির্বাসনে পাঠানো মানুষ হয়ে থাকে নিরস্ত্র, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে 1200 মাইল দূরে বাংলাদেশের নির্বাসনে পাঠানো হয়েছিল। পাকিস্তানি সমরবিদ ও রাজনীতিবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করে বাংলাদেশ দীর্ঘদিন দখল করে রাখতে পারবে। কিন্তু যেই মাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল, সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে। বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই, কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না। এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর। মাত্র কয়েক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাক হানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল। তবে পাক হানাদাররা ঠান্ডা মাথায় একটি পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকলো, তা হলো এদেশের নারীদের ধর্ষণ করা। পাকিস্তানিদের নীল নকশায় ছিল এদেশের কিশোরী, যুবতী, রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান তৈরি করা। বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা। পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম, মতিউর রহমান নিজামীদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিদের তাদের দোসর হিসেবে পেল ঠিকই, কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে দিল অকৃপণভাবে। মুক্তিযুদ্ধের মাত্র 9 মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল। একদিকে মুক্তিযোদ্ধা জনগণ মিলে 7.5 কোটি মুক্তিবাহিনী, তার সাথে যোগ হলো ভারতীয় সেনাবাহিনী। মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনী মিলেমিশে হলো মিত্রবাহিনী। 6 ডিসেম্বর মিত্রবাহিনী সাঁড়াশি আক্রমণ শুরু করলো। নির্বাসনে আসা দিশেহারা পাক হানাদার বাহিনী মাত্র 10 দিনের মাথায় 16 ডিসেম্বরে অসহায়ের মতো পরাজয় বরণ করল। 96,000 পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে 16 ডিসেম্বর 1971 সাল রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করল। এই আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীদের পক্ষে পাকিস্তানিদের জেনারেল নিয়াজি স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিৎ সিং অরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর করেন। বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিপাগল মানুষ, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনলো স্বাধীনতার লাল সূর্য। বাঙালি জাতির সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে 1972 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে আনলো। স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব, যার সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন। মুক্তিযুদ্ধের সময় যে বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে ও পরাজিত হয়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে, সেই পরাজিত প্রশাসনকে পুনর্জীবিত করলেন এবং দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত করলেন।
আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার কোনো খবর রাখলেন না। শুধু তাই নয়, ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানান জনকে দিয়ে নানা রকম মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিতরণ করলেন। আমার জানা মতে ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেননি, বরং যারা রাজাকার ছিল, চরম সুবিধাবাদী ছিল, যারা মুক্তিযুদ্ধের ধার কাছ দিয়েও হাঁটেনি, তারাই ওই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে। একজন একজন মুক্তিযোদ্ধার জাতির কাছে থেকে কেবল সম্মান ব্যতীত আর কিছু পাওয়ার থাকতে পারে না। মুক্তিযোদ্ধারা জাতির গৌরব। ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসার সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবুর রহমান নানান জনকে দিয়ে, অনেক বিতর্কিত ব্যক্তিও এর মধ্যে আছে, নানান রকমের তালিকা আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে লেজে গোবরে বেহাল অবস্থা করলেন তা বোধগম্য নয়। মুক্তিযোদ্ধারা থাকবে না, থাকবে দেশ, থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা। কিন্তু শেখ মুজিবুর অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন? এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনোই ক্ষমা করব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির ভালোবাসা, শ্রদ্ধা, সর্বোপরি বিশ্বাস আকাশ ছোঁয়া। তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করলেন না। তিনি সরকার গঠন করলেন মুক্তিযুদ্ধের কঠিন ত্যাগের পরীক্ষায় পিছিয়ে পড়া, দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে। মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাজিত প্রশাসন ও লোকদের দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতি ও একটি দেশকে পরিচালনা করতে যেয়ে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন। একজন জাতীয় নেতার জ্ঞান, গরিমা আর অভিজ্ঞতায় পূর্ণ সফল হতে যদি 100 মার্কের দরকার হয়, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল 50 মার্ক। পাকিস্তানের 23-24 বছরের আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান 50 মার্ক অর্জন করেছিলেন। আর বাকি 50 মার্ক অর্জন হতো যদি বঙ্গবন্ধু শেখ মুজিব 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে বন্দী না হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন। তাহলে তিনি প্রত্যক্ষভাবে বুঝতেন মুক্তিযুদ্ধের চেতনা কি, মুক্তিযুদ্ধের আদর্শ কি, মুক্তিযোদ্ধা কারা হয় এবং কিভাবে মুক্তিযোদ্ধা হয়। একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ বারবার আসে না। জাতির জীবনে মুক্তিযুদ্ধ আসা বিরল ভাগ্যের ব্যাপার। একমাত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি জাতির দেহ মনে মাথা তুলে দাঁড়ায় এবং পুরনো ধ্যান ধারণা, পুরনো সকল ব্যবস্থা, সংকীর্ণ সকল চিন্তা ঝেড়ে ফেলে জাতি নতুন করে জন্ম নেয়। একমাত্র মুক্তিযুদ্ধের জীবনপথ কঠিন পরীক্ষার মাধ্যমে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসে জাতির বীর সন্তানেরা, আর পিছনে পড়ে যায়, পালিয়ে যায় সুবিধাভোগী ভীরু কাপুরুষের দল। কেবল মুক্তিযুদ্ধের সময় পরিষ্কার পরিষ্কার চেনা যায় কারা সুবিধাভোগী ভীরু কাপুরুষ আর কারা ত্যাগী সাহসী পুরুষ। কিন্তু জাতির দুর্ভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনলেন না, জানলেন না জাতির সাহসী ত্যাগী পুরুষদের। এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবের 50 মার্ক ঘাটতি থেকে গেল। শুধু 50 মার্ক নিয়ে তিনি দেশ চালাতে গেলেন। পাকিস্তানের যুদ্ধে পরাজিত হলো, বন্দী হলো, কিন্তু তাদের পরাজিত তাবেদারি বাঙালি প্রশাসন রয়ে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরাজিত পাকিস্তানি প্রশাসনটা শুধু অক্ষত রাখলেন না, বরং বিজয়ী বাঙালি জাতির মাথার উপর পুনরায় চাপিয়ে দিলেন। তিনি দল ও প্রশাসনে মুক্তিযোদ্ধাদের তেমন স্থান দিলেন না। এক সময় যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দল ছিল, সমর্থক ছিল, তারা বিভক্ত হলো, জাতি বিভক্ত হলো। বাড়তে থাকলো নিরাশার সংখ্যা, হতাশা নিরাশার ভিতর দিয়ে সময় বয়ে যেতে থাকলো। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ জীবনপণ যুদ্ধ করেছে। জীবনপণ করা সকল মুক্তিযোদ্ধাদের তথা গোটা জাতির শুধু একটি স্বপ্ন ছিল, একটি আশা ছিল, আর সেই স্বপ্ন ও আশা হলো সুখে থাকার স্বপ্ন, সুখে থাকার আশা। সুখ বলতে যা বোঝায় তা হলো থাকার জন্য ঘর, ক্ষুধার জন্য অন্ন, রোগ শোকের জন্য চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা হলো সুখে থাকা। আর এই সুখে থাকার জন্য এদেশের মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে। অস্পষ্ট হলেও জনগণের আকাঙ্ক্ষা ছিল সমাজ বিপ্লবের। আমাদের স্বাধীনতা সংগ্রামে সমাজতান্ত্রিক উপাদান ছিল, মুক্তিযুদ্ধের সমাজতন্ত্রীরাও ছিল। কিন্তু সমাজতন্ত্রীরা নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদীদের উপরে ওঠার আগেই আমাদের দেশ স্বাধীন হয়ে যায়। মুক্তিযুদ্ধ বিকাশ লাভ না করে অসমাপ্ত থেকে যায়। ফলে সামাজিক বিপ্লবও অসমাপ্তি থেকে যায়। স্বাধীনতার অর্থ হচ্ছে জনগণের মুক্তি। দেশ স্বাধীন হলো, কিন্তু জনগণ মুক্তি পেল না, জনগণের অর্থনৈতিক মুক্তি হলো না। সাধারণ মানুষ স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুরাতন সমাজ কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ার মধ্য দিয়ে সকল মানুষের জন্য অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা না করে প্রতিহত করেছে সামাজিক বিপ্লবকে, অক্ষুণ্ণ রেখেছে অসম বিকাশের পুরাতন ধারাকে। তারা লুণ্ঠন করেছে দুহাতে। আমলা, কালো ব্যবসায়ী, অসৎ রাজনীতিক, এরাই ক্রমাগত ধনী হয়েছে স্বাধীনভাবে। জনগণের অগ্রগতি হবে কি? তারা আরও নিঃস্ব, আরও দরিদ্র হতে থাকলো। নেতৃত্ব সমগ্র জনগণের স্বার্থ না দেখে শ্রেণী স্বার্থ দেখেছে।
তাৎপর্যের বিষয়, নেতৃত্ব যে কেবল শ্রেণীতে সীমাবদ্ধ ছিল তা নয়, আটক ছিল দল এবং সর্বোপরি পরিবারের কাছে। দেশের দুর্ভিক্ষ শুরু হলো, হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ক্ষুধায় মারা গেল, বৃদ্ধি পেল লুণ্ঠন ও দুর্নীতি। শেখ মুজিবুর নেতৃত্বে বিশ্বাসযোগ্যতা হারাতে লাগলো। অপরদিকে অসমত সামাজিক বিপ্লবের বিপ্লবীরা পূর্ব বাংলা সর্বহারা পার্টির মহান নেতা কমরেড সিরাজ শিকদারের নেতৃত্বে তাদের সশস্ত্র বিপ্লবীরা তৎপরতার তীব্রতর করে তোলে। যুবকরা পূর্ব বাংলার সর্বহারা পার্টি জিন্দাবাদ, কমরেড সিরাজ শিকদার জিন্দাবাদ ধ্বনি দিয়ে দেশের ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে। এই সংগ্রামের নাম দেয় শ্রেণী সংগ্রাম। দলে দলে যুবকেরা সিরাজ শিকদারের নেতৃত্বে এই সশস্ত্র সংগ্রামে যোগ দিতে থাকে। আদিকাল থেকে শিক্ষিত ও ধনী পরিবারের সিরাজ শিকদার জন্মগ্রহণ করেন। সিরাজ শিকদার খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং নিজে বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন। ছাত্র জীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠন করতেন। শ্রেণী সংগ্রাম ও সমাজ বিপ্লবের প্রয়োজনে কমরেড সিরাজ শিকদারের সশস্ত্র সংগ্রাম এতই ব্যাপক ও জনপ্রিয় হলো যে শেখ মুজিবুর রহমানের প্রশাসন দিনকে দিন অচল হয়ে যেতে শুরু করলো। নির্যাতিত, নিপীড়িত, শোষিত বাঙালির হৃদয়ে কমরেড সিরাজ শিকদার ঘিরে নতুন স্বপ্ন দানা বাঁধতে থাকলো। 1974 সালের 2রা জানুয়ারি সিরাজ শিকদার গ্রেপ্তার, পলায়নকালে পুলিশের গুলিতে নিহত। এই শিরোনামে দেশের সকল পত্রিকায় সংবাদ প্রকাশিত হলো। পুলিশের প্রেস নোটে বলা হলো, সিরাজ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সাভার রোড দিয়ে নিয়ে আসার সময় সিরাজ শিকদার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তখন পুলিশ গুলি করে, সেই গুলিতে সিরাজ শিকদার নিহত হয়। কিন্তু অনুসন্ধান করে জানা যায় পুলিশের প্রেস নোট বানোয়াট। সিরাজ শিকদারকে গ্রেপ্তার করা হয় ঠিকই এবং গ্রেপ্তারের পর বিনা বিচারে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। সিরাজ শিকদারের বুকে মোট 5টি গুলির চিহ্ন ছিল, যা সামনে থেকে করা হয়েছে। কেউ যদি পালাতে থাকে এবং পলায়নপর ব্যক্তিকে যদি পিছন থেকে গুলি করা হয় তাহলে সেই গুলি পিঠে বিদ্ধ হবে, কিন্তু সিরাজ শিকদারের বুকে বুলেট বিদ্ধ হয়েছিল। তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য, শোষক থেকে মানুষকে মুক্তির জন্য ব্যক্তিগত সকল ভোগবিলাস, সুযোগ সুবিধা বিসর্জন দিয়ে সর্বহারা শ্রেণীতে মিশে গেলেন। নিপীড়িত, নির্যাতিত, সর্বহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর সংসার, আত্মীয় স্বজন, আরাম আয়াস ত্যাগ করে সমাজ বিপ্লবকে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন। মানুষের জন্য এমন উৎসর্গীকৃত প্রাণ কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দী অবস্থায় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন, আজ কোথায় সিরাজ শিকদার? এই ঘটনার পর শেখ মুজিবের দেশপ্রেম, মহানুভবতা এবং আইন ও বিচারের প্রতি শ্রদ্ধা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ল। মানুষ ভাবতে লাগলো, শেখ মুজিব যদি একদিন একজন দেশপ্রেমিক হন, একজন বীর হন, একজন মহান নেতা হন, তাহলে কি করে আরেকজন দেশপ্রেমিক, আরেকজন বীরকে, আরেকজন সর্বস্ব ত্যাগী মহান নেতাকে বিনা বিচারে বন্দিদশায় গুলি করে হত্যা করতে পারলেন? আবার এই জঘন্য অন্যায় ও কলঙ্কের কথা পবিত্র পার্লামেন্টের দম্ভের সাথে শেখ মুজিব কি করে বলতে পারলেন? 1975 সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হলেন। দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলেন এবং প্রতিষ্ঠিত করলেন একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা। শেখ মুজিব বাকশাল ছাড়া কেউ অন্য কোনো দল করতে পারবে না। সরকার নিয়ন্ত্রিত 4টি সংবাদপত্র ছাড়া দেশের সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো। জাতির বিভক্তি গেল না, আশা নিরাশার মিশ্র প্রতিক্রিয়া বইতে লাগলো। 1975 সালের 7 জুন বহু মানুষ, বহু পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাকশাল করার জন্য প্রবল বর্ষণ উপেক্ষা করে অভিবাদন জানালো। সরকারি মালিকানায় নেওয়া দৈনিক ইত্তেফাক সহ 4টি পত্রিকা ছাড়া বাকি সকল সংবাদপত্র নিষিদ্ধ। শেখ মুজিবের নেওয়া নতুন একদলীয় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক, সামরিক, বেসামরিক ব্যক্তিসহ দেশের সকল নাগরিকের কিছুই বলার সুযোগ থাকল না। সর্বত্র নিস্তব্ধতা। 15 আগস্ট 1975 সাল। ফজরের আজানের পর কাক ডাকা ভুরে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠ। আমি মেজর ডালিম বলছি, স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে, অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। এরপর দ্বিতীয় ঘোষণা হলো, শেখ মুজিব ও তার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং কারফিউ জারি করেছে। সহকর্মী হিসেবে শেখ মুজিব যাদের দীর্ঘদিন কাছে এবং পাশে রেখেছেন, সেই সকল আওয়ামী লীগের নেতারা নীরব এবং নিশ্চুপ থেকেছেন। ছাত্রলীগের সামান্য সংখ্যক তরুণ নেতৃস্থানীয় কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই চুপচাপ থাকার, অপেক্ষা করার এবং দেখার পরামর্শ ও নির্দেশ দেন। নেতাদের ইংরেজিতে একটি কমন ডায়লগ ছিল, যা কোনো ক্ষেত্রে নির্দেশ হিসেবেও মান্য করা হয়েছে। এই ডায়লগ বা নির্দেশটি হলো, ওয়েট অ্যান্ড সি। 75-এর 15ই আগস্ট শেখ মুজিবুর হত্যার পর আওয়ামী নেতাদের ওয়েট অ্যান্ড সি এর রাজনীতি শুরু হয়। ছাত্র নেতাকর্মীদের খুবই সামান্য একটি অংশ ওয়েট অ্যান্ড সি রাজনীতি প্রত্যাখ্যান করে অনুল্লেখযোগ্য কর্মতৎপরতা শুরু করে এবং এই তৎপরতা মূলত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকে। এই কর্মতৎপরতায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বর্তমান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।
15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর হত্যার সমর্থনে আনন্দ উল্লাস করে রাজপথে কেন কোনো মিছিল হয়নি? আবার হত্যার বিপক্ষে কোনো শোকসভা, শোক মিছিল ও প্রতিবাদ মিছিলও হয়নি। বলা যায় শেখ মুজিব হত্যাকাণ্ডের পিছনে প্রায় সকল সামরিক এবং বেসামরিক নেতৃত্ব সমর্থন জুগিয়েছিল। অন্তত একথা সহজেই বলা যাবে, সকলে নীরবে এই হত্যা মেনে নিয়েছিল, কেবল ব্যতিক্রম কাদের সিদ্দিকী ছাড়া। মুক্তিযুদ্ধের কিংবদন্তি কাদের সিদ্দিকী শেখ মুজিব হত্যার প্রতিবাদে ৭১-এর মুক্তিযুদ্ধের ন্যায় আবারও সশস্ত্র যুদ্ধ শুরু করে। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতারা এবং শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যরা খন্দকার মোশতাকের আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে। খন্দকার মোশতাক আহমেদ শেখ মুজিবের স্থলাভিষিক্ত হন। খন্দকার মোশতাক আহমেদ ছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক কোনো বৈধতা ছিল না। খন্দকার মোশতাকের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে সম্পূর্ণ বৈধ ছিল। তবুও দেশের নতুন রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক আহমেদ এবং খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভায় যোগদান করেন বর্তমানে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য আবুল হাসান চৌধুরীর পিতা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী। শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং এমপি আব্দুল মান্নান সহ শেখ মুজিবের মন্ত্রিসভার অনেক মন্ত্রী। খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে কোনো বৈধতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এ বি মাহমুদ হোসেন। এছাড়া মুক্তিযুদ্ধে বীর সেনানী বঙ্গবীর জেনারেল এজিএম উসমানী খন্দকার মোশতাকের সামরিক উপদেষ্টা হন। 15ই আগস্ট সকাল 9টায় তৎকালীন সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনার দলের বর্তমান এমপি মেজর জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনীর প্রধান হিসেবে খন্দকার মোশতাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন। এরপর আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন বিমান বাহিনী প্রধান শেখ হাসিনার বর্তমান বিতর্কিত এমপি একে খন্দকার, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম.এইচ. খান ও বিডিআর এবং পুলিশ প্রধানগণ। নতুন রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশতাক আহমেদ পার্লামেন্ট মেম্বারদের সভা ডাকেন। এই সভায় যোগদান করা থেকে বিরত থাকার জন্য ছাত্রনেতা নিহত সৈয়দ নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে ছাত্রলীগের হাতে গোনা কয়েকজন কর্মী জোর চেষ্টা তদবির চালালেও আওয়ামী লীগের প্রায় সকল এমপি উক্ত সভায় যোগদান করেন। অপরদিকে বিখ্যাত মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বীর উত্তম তার জন50 সাথীসহ সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে খন্দকার মোশতাক আহমেদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করলে ছাত্রনেতা সৈয়দ নুরুল ইসলাম নুরু তার কয়েকজন সঙ্গী নিয়ে বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর সিলেট জেলার সীমান্ত অঞ্চলে কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন জাতীয় মুক্তি বাহিনীতে যোগ দেন। ডাকসুর সাবেক বিবি মুজাহিদুল ইসলাম সেলিম, বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা, রবিউল আলম চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরীদের নেতৃত্বে মাত্র শখানেক ছাত্রনেতা ও কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করলে এই কর্মতৎপরতা প্রতিহত করার জন্য জাসদ ছাত্রলীগ প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে। ৭৫ সালের অক্টোবর মাসের শেষের দিকে ছাত্রলীগের মুষ্টিমেয় নেতাকর্মী মিলে সিদ্ধান্ত নিলে ৪ঠা নভেম্বর ৭৫-এর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে মৌন মিছিল করে যাওয়া হবে। ৪ঠা নভেম্বরের মৌন মিছিল সফল করে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরে গোপন বৈঠক চলতে থাকলো। ২রা নভেম্বর দিবাগত গভীর রাতে অর্থাৎ ৩রা নভেম্বর প্রত্যুষে দেশে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ঘটল। ৩রা নভেম্বর সকালে সোভিয়েত রাশিয়ার নির্মিত বোমারু বিমান মিগ-21 আকাশে উড়ল এবং খুবই নিচ দিয়ে ঘন ঘন মহড়া দিতে লাগলো। বাংলাদেশ বেতার বা রেডিও বাংলাদেশ এবং বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার সারাদিনই বন্ধ রইল। বোমারু বিমানের নিচ দিয়ে ঘন ঘন মহড়া দেওয়া এবং রেডিও বন্ধ থাকায় দেশে যে দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থান হয়েছে এটা স্পষ্ট বোঝা গেল। এবং এটাও স্পষ্ট বোঝা গেল যে এই দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের জয় পরাজয়ের কোনো নিশ্চিত ফলাফল এখনও হয়নি, কোনো পক্ষই এখনও নিশ্চিত বিজয়ী হয়নি। আর এর জন্যই বোমারু বিমান মিগ-21 বারবার নিচে ড্রাইভ দিয়ে প্রতিপক্ষকে বোমা মারার হুমকি দিচ্ছে এবং বেতার বা রেডিও বন্ধ রয়েছে। বোমারু বিমান বোমা মারার হুমকি দিচ্ছে কিন্তু বোমা মারছে না। এ থেকে বোঝা যাচ্ছে দুই পক্ষের সাথে আলোচনা চলছে। আর সেই জন্য যুদ্ধ বিমান আক্রমণের মহড়া দিচ্ছে কিন্তু আক্রমণ করছে না। রাতে হঠাৎ টেলিভিশনে সম্প্রচার শুরু করলো, কিন্তু অভ্যুত্থান সম্পর্কে কোনো কিছুই বলা হলো না। ৪ঠা নভেম্বর সকালবেলা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মনোমিছিলের প্রস্তুতি নিয়ে সপাচেক ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত হলো। সমবেত ছাত্র জনতা বিচ্ছিন্নভাবে সামরিক অভ্যুত্থান নিয়ে আলোচনা করলো। এদের অধিকাংশেরই ধারণা সেনাবাহিনীর নতুন প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণাদানকারী মেজর জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থান করেছেন। মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সাধারণ মানুষের কাছে জেনারেল জিয়ার একটা পরিচিতি ছিল এবং গ্রহণযোগ্যতা ছিল। তাই অনেকের মনে করেছে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান হয়েছে। অবশ্য কেউ কেউ বলল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থান করেছেন। অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছেন তা পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে 15ই আগস্টে অভ্যুত্থান করে শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা এখন আর ক্ষমতায় নেই এবং তারা দেশ ত্যাগ করেছে। ইতিমধ্যে তারা কয়েকশো লোক সমাবেশে যোগ দিয়েছে।
সাত-আটশো লোক নিয়ে মনোমিছিল শুরু হলো। মনোমিছিল ধানমন্ডি ৩২ নং সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন অভিমুখে যাত্রা করলো। পলাশীর মোড়ে পুলিশ প্রথম বাধা দিল। পুলিশ বলছে মিছিল নিষিদ্ধ, আপনারা মিছিল করবেন না। কে মিছিল নিষিদ্ধ করেছে জিজ্ঞেস করলে পুলিশ কোনো উত্তর দিতে পারেনি। পুলিশ বলছে আপনারা একটু অপেক্ষা করুন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে নেই। কিন্তু মিছিল থামলো না, মিছিল চলতে থাকলো। পুলিশও নামকো আসতে হালকা পাতলা বাধা দিতে থাকলো, কিন্তু প্রকৃত অর্থে পুলিশই বাধা বলতে যা বোঝায় তা পুলিশ মোটেও দেয়নি। আসলে পুলিশও জানতো না কারা এখন দেশের ক্ষমতায় আছে, দেশে কি হচ্ছে, পুলিশের কি করণীয়। পুলিশ অনেকটা কিংকর্তব্য বিমূঢ় ছিল। নিঃশব্দ বনমিছিল সায়েন্স ল্যাবরেটরির মোড় পার হয়ে কলাবাগানের দিকে যেতে থাকলে এদিকে পাহারায় থাকা সেনাবাহিনীর ১০-১২ জন সৈন্য মিছিলের দিকে এগিয়ে এলো। সৈন্যদের মিছিলের দিকে এগিয়ে আসতে দেখে বেশ কিছু মিছিলকারী মিছিল ত্যাগ করে আশেপাশে সরে পড়ল। সৈন্যরা মিছিলের দিকে এগিয়ে এলো ঠিকই, কিন্তু মিছিলে বাধা দান বা সমর্থন কোনো কিছুই করলো না। শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো। তবে সৈন্যদের তাকানোর ভঙ্গিটা বিরূপ ছিল। তারা বাঁকা চোখে এই মিছিলটাকে দেখেছে এবং মনে হয়েছে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ও সৈন্যদের করণীয় সম্পর্কে তারাও নিশ্চিত নন। মিছিল কলাবাগান অতিক্রম করার সমগ্র ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মা এবং ছোট ভাই রাশেদ মোশাররফ মিছিলে অংশ নিলে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানা যায়। এখানে জানা গেল নতুন সেনাবাহিনী মেজর জেনারেল জিয়াউর রহমানকে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের অনুগত বাহিনী বন্দী করেছে এবং অনতিবিলম্বে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেজর জেনারেল পদোন্নতি নিয়ে সেনাবাহিনীর প্রধান হচ্ছেন। মিছিল ৩২ নং ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটে গিয়ে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জমায়েত ও বিক্ষোভ মিছিলে কর্মসূচি দিয়ে শেষ হয়। দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে থেকে যে যার স্থানে ফিরে যায়। মাত্র আধা ঘন্টার সময়ের মধ্যে দুপুরের আহার শেষ করে পুরান ঢাকা থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় রওনা দেই। বিকাল ৩টার আগে আমরা ডাকসু ভবনের সামনে উপস্থিত হয়ে দেখি প্রায় হাজার খানেক ছাত্র জনতা ইতিমধ্যে সমবেত হয়েছে। আনুষ্ঠানিকভাবে সমাবেশ হয়নি, কিন্তু বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করছিল। এই আলোচনার মূল বিষয় ছিল জেলখানায় জাতীয় ৪ নেতা হত্যা। গতকাল ৩রা নভেম্বর শেখ মুজিব হত্যাকারীরা জেলখানায় অভ্যন্তরে বন্দী অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী জনাব তাজউদ্দিন আহমেদ, প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী এবং শিল্পমন্ত্রী কামরুজ্জামানকে গুলি করে হত্যা করে এবং তারপর দেশ ত্যাগ করে। ডাকসুর সাবেক ভিপি বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ইসমত কাদির গামা সংক্ষিপ্ত ও বিক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু হলো। জেলখানায় জাতীয় ৪ নেতা হত্যার খবরে মিছিলের মানুষগুলো কেমন যেন বিমর্ষ হয়ে গেল। মিছিলটা পুরান ঢাকার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু মিছিলের গতি প্রকৃতিটা এমনই হলো, যেটা না হলো বিক্ষোভ মিছিল, না হলো মৌন মিছিল। মিছিলটা পুরাতন শহর দিয়ে নাজিমউদ্দিন রোডের সেন্ট্রাল জেলের সামনে দিয়ে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হলের পাশে এসে শেষ হলো। এখানে মুজাহিদুল ইসলাম সেলিম আগামী ৫ই নভেম্বর শোকসভার কর্মসূচি ঘোষণা করে পাড়ায় মহল্লায় মিছিল ও পথসভা করার নির্দেশ দিলেন। এর আগে বিকাল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে ৩ নেতার মাজারের সামনে জাতীয় ৪ নেতাকে দাফন দেওয়ার জন্য কবর করা হলো, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধার জন্য জাতীয় ৪ নেতাকে এখানে কবর দেওয়া গেল না। আমরা ১০-১১ জন মিছিল করতে করতে পুরাতন শহরে আমাদের মহল্লায় ফিরে এলাম। তখন রাত ৮টা হবে। মহল্লায় এসে পরিচিত মাইকের দোকান থেকে মাইক ও গ্যারেজ থেকে রিক্সা নিয়ে মাইক বেঁধে মিছিল ও পথসভা করতে লাগলাম। পথসভা ও মিছিলে জাতীয় ৪ নেতাকে হত্যার প্রতিবাদে আগামীকাল শোকসভার ঘোষণা দিতে থাকলাম। পথসভা এবং মিছিলে জনতা তো অংশগ্রহণ করলই না, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করল না। আমরা ১০-১১ জন ছাত্র নেতা কর্মী সারাটা পুরাতন শহরের যতটা এলাকা সম্ভব মিছিল আর পথসভা করতে থাকলাম। রাত ১১টার দিকে শ্যামবাজার এলাকায় মিছিল নিয়ে এলে সূত্রপুর থানার পুলিশ রাস্তার দুদিক থেকে ঘেরাও করে আমাদের বেধড়ক লাঠিপেটা করে রিক্সা এবং মাইক ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের এই হামলায় গুরুতর আহত হয় ছাত্র ইউনিয়ন নেতা বর্তমান সরকারি আমলা খন্দকার শওকত হোসেন এবং কবি নজরুল সরকারি কলেজের তুখোড় ছাত্রনেতা সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব বিএনপি সরকার কর্তৃক মনোনীত ৭৯ নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন। আমরা সবাই পালিয়ে গেলাম। রাতে কেউই বাসায় থাকলাম না, কিন্তু রিক্সাওয়ালা, রিক্সার মালিক, মাইকওয়ালা এরা সবাই আমার বাসায় এসে রিক্সা আর মাইক দাবি করে বসলো। পরদিন সকালে টাকা পয়সা নিয়ে থানায় লোক পাঠানো হলো রিক্সা আর মাইক ছাড়ানোর জন্য, কিন্তু পুলিশ কিছুতে মাইক আর রিক্সা ছাড়ল না। ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংগঠিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও তার নেতৃত্বে শেখ মুজিব রহমানকে হত্যা করা হলো এবং যিনি সাংবিধানিক বহির্ভূত অবৈধ পন্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে বসলেন, সেই খন্দকার মুশতাক আহমেদ ঠিকই রাষ্ট্রপতি পদে বহাল থাকলেন। ১৫ই আগস্ট সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রপতি পদে
অধিষ্ঠিত খন্দকার মুশতাক আহমেদের কাছ থেকে 5ই নভেম্বর 75-এ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পদোন্নতি নিয়ে মেজর জেনারেল হন এবং সেই সাথে মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেনাবাহিনী প্রধান পদে অধিষ্ঠিত হন। বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানগণ খালেদ মোশাররফকে মেজর জেনারেল ও সেনাবাহিনী প্রধানের ব্যাজ পরিয়ে দিচ্ছেন। এই ছবি পত্রিকায় প্রকাশিত হয়। 5ই নভেম্বর বিশ্ববিদ্যালয় এলাকায় শপাচেক ছাত্র জনতা সমবেত হলে নেতৃত্বের অভাবে এবং জাসদ ছাত্রলীগের দাপটের কারণে 4 নভেম্বর ঘোষিত 5ই নভেম্বরের শোকসভা অনুষ্ঠিত হয়নি। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা আর মিছিলের চেষ্টার মধ্য দিয়ে 5ই নভেম্বরের শেষ দিন হয়ে গেলে সন্ধ্যায় আমরা পুরাতন ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্রসভা করি। পরদিন 6 নভেম্বর সকালে পুরাতন ঢাকা থেকে যথারীতি আমরা 10-11 জন মিছিল নিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হলে খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি করা, পার্লামেন্ট ভেঙে দেওয়া, সামরিক আইন জারি করা এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে মেজর জেনারেল খালেদ মোশাররফের প্রধান সামরিক আইন প্রশাসক হওয়া সহ ইত্যাদি বিষয়ে সম্পর্কে বিস্তারিত শোনা যায়। এবং এই দিনেও আমাদের মিছিল ও আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না, সবই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন। সন্ধ্যা নাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি। নেতৃত্বের কোথাও কেউ নেই, সব কেমন যেন শূন্য ও ফাঁকা। দেশে আরও সাংঘাতিক ধরনের কি যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু পরিষ্কার বোঝা যায় না। আওয়ামী বাকশালী নেতারা সব কে যে কি করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না। ছাত্র নেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে। কিসমত কাদির গামার ততটা বুদ্ধিশুদ্ধি নেই, তবে তিনি কিছু করার চেষ্টায় আছেন। রবিউল আলম চৌধুরী আছেন, সব সময় আছেন, বলতে গেলে সেই এখন সবচাইতে বড় নেতা। ডাকসুর সাবেক ভিপি ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হলেন কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা। ছাত্রনেতা সৈয়দ নুরু কাদের সিদ্দিকীর সাথে যোগ দিয়েছেন। আগামীকাল যথারীতি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো কর্মসূচি নেই। রাত তখন গভীর হলো, 1:30-2টা বাজে। ঘড়ির সময় অনুযায়ী 7 নভেম্বর গভীর রাত। হঠাৎ গুলির আওয়াজ শোনা গেল। রাত যতই বাড়তে থাকলো, গুলির আওয়াজও ততই বাড়তে লাগলো। গুলির আওয়াজে মনে হতে লাগলো এই যেন 25শে মার্চ 75-এর মতোই এক কালো রাত। 25শে মার্চ 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। কিন্তু আজকের গুলি কারা করছে, কেন করছে, কার বিরুদ্ধে করছে, কিছুই বোঝা যাচ্ছে না। 7 নভেম্বর ভোর হতে না হতে দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা আকাশপানে গুলি করতে করতে রাস্তা দিয়ে পায়ে হেঁটে গাড়িতে চড়ে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে। আর এই সেনা সিপাহীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে। সিপাহী জনতা রাজপথে মিছিল করছে আর আকাশের দিকে গুলি ছুটছে, স্লোগান দিচ্ছে। সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল। কোনো মিছিল থেকে স্লোগান আসলো মুশতাক জিয়া জিন্দাবাদ, মুসলিম বাংলা জিন্দাবাদ। কোনো মিছিল থেকে স্লোগান উঠল কর্নেল তাহের জিন্দাবাদ, তারেক জিয়া ভাই ভাই, গণবাহিনী জিন্দাবাদ, সিপাহী জনতা ভাই ভাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে। এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা যে ছিল না তা বোঝা যাচ্ছিল, এবং সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্বে বা নিয়ন্ত্রণে যে ছিল না তাও বোঝা যাচ্ছিল। তবে এই সিপাহী জনতার বিদ্রোহে যে আওয়ামী বাকশালী এবং শেখ মুজিবের অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল। ওই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাকশালী বা শেখ মুজিবের অনুসারীদের দেখামাত্র যে মেরে ফেলতো তাতে কোনো সন্দেহ নেই। ভারতে পলায়ন। 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান, আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ। সাধারণ সিপাহী জনতায় বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নেতা মনে করেছে। 75 সালের আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না। অবশ্য শেখ মুজিবের সহপাঠী বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ শেখ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করলো। আর আমরা গুটি কয়েক ছাত্র নেতাকর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যা প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। তারা 75-এর 7 নভেম্বর বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহে ভয়ে ভারত চলে এলাম। যুদ্ধে পরাজয়। 1977 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মুরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন। ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মুরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই। এমনিতে সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে। একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে। আমাদের একমাত্র সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত। সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের নতুন প্রধানমন্ত্রী মুরারজি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মুরারজি দেশাই উভয়ই ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক।
ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয়। সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলো বরাবর ভারতের ব্যাপক সৈন্য সমাবেশ করে। অপরদিকে বাংলাদেশেরও অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে। আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সাঁড়াশি কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি। আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও। আমাদের এক ঘাঁটি থেকে আরেক ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের সর্বদিনের সিদ্দিকির সাথেও সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমরা এক ঘাঁটির সাথীরা অন্য ঘাঁটির সাথীরা কি করছে, কি অবস্থায় আছে, কিছুই বুঝতে পারছি না। শুধু বাংলাদেশ আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ। একদিকে বাংলাদেশের সেনাবাহিনীর মাইকে বলছে 48 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করো, নইলে আক্রমণ করা হবে। অন্যদিকে পিছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে 48 ঘন্টা কা আন্দার হাতিয়ার ডাল দো। আমার ঘাঁটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর। আমার ঘাঁটির সামনে ছিল বেশ বড় সোমেশ্বর নদী। নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান, মেজর সামাত, মেজর মঈনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পিছনে ছিল ভারতীয় সেনাবাহিনী। আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত। আমাদের অস্ত্রের ভাণ্ডার মোটামুটি খারাপ না, যদিও গোলাগুলির পরিমাণ কম। পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও নদী থাকে কৌশলগত কারণে বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না। আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না। ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়েল করতে চাইবে, কিন্তু অ্যাডভান্স করে আমাদের ঘাঁটি দখল করার রিস্ক বা ঝুঁকি নেবে না। আর আমাদের ঘাঁটির সামনে নদী থাকে কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরূহ ব্যাপার। এই অবস্থানে একমাত্র বিমান হামলা ছাড়া আর আমাদের পরাস্ত করা কঠিন। আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকে মাটি কেটে শালবনের বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার উপর সমস্যা নদীর পাথর, বালি আর মাটি দিয়ে দুর্বোধ্য মজবুত বিশালাকার বাংকার ও ট্রেঞ্চ তৈরি করেছি। আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেঞ্চের ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি। আমাদের আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া 48 ঘন্টার সময় অতিক্রান্ত হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজের নেতৃত্ব দিয়ে আমাদের ঘাঁটির উপর 12 ঘণ্টাব্যাপী মর্টারের প্রায় শতাধিক শেল নিক্ষেপ করে। সেই সময় পিছন থেকে ভারতীয় বাহিনী আমাদের উপর অবিরাম গুলি নিক্ষেপ করে। ভারতীয় বাহিনীর গুলাগুলি এবং বাংলাদেশ বাহিনীর মোটারের শেলিং চলাকালে আমরা বাঙ্গারু ট্রেঞ্চে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ড গুলিও করিনি। তখনও ভোর হয়নি, অন্ধকার কাটেনি। আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল 20-30 নৌকা বোঝাই করে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী অতিক্রম করছে। সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে। তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাটাক করে। পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। ঘণ্টা তিনেকের তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হটে যায়। এভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণের প্রতিহত করতে আমাদের গোলাবারুদ ফুরিয়ে যায়। আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে। কিন্তু গোলাবারুদ ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে। তার চাইতেও মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট। 3 দিন থেকে আমাদের কাছে কোনো খাদ্য নেই। ক্যাম্পে 3-4টি গরু জবাই করে পুড়িয়ে আমরা খেয়েছি। আজ তাও নেই। আমরা 71-এর মুক্তিযোদ্ধা শুধু অস্ত্রের সংকটে পড়েছি, কিন্তু খাদ্য সংকটে কখনো পড়েনি। গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে। প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে। কোনো মুক্তিযোদ্ধা খাদ্য কষ্ট করেনি। বাংলাদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে, তারপর নিজের খাওয়া জুগিয়েছে। 71-এর যুদ্ধে আমি খাদ্য সংকটে এবং যুদ্ধে অস্ত্রে গোলাবারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি। এখন অস্ত্র আছে, গোলাবারুদ সংকটে পড়েছি। তার চাইতেও বেশি সংকটে পড়েছি খাদ্যের। আমাদের অস্ত্র প্রতি 5-7 রাউন্ড গুলি ও গোলা রয়েছে মাত্র, যা 5-10 মিনিটও টিকবে না। আমার মনে এখনও আশা শেষ মুহূর্তে ভারত হয়তো সদয় হতে পারে। আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো আর বলতে লাগলো কোনো অসুবিধা নেই, সবাই চলে আসেন, ইত্যাদি ইত্যাদি। দুদিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই, গোলাগুলি নেই, চতুর্দিকে নীরব। আমাদের কেউ বাংকারে, কেউ উপরে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। আমাদের কোনোই খাদ্য নেই, অস্ত্র আছে কিন্তু নেই যুদ্ধ করার গুলি। সর্বোপরি নেই যুদ্ধ করার মতো বিন্দুমাত্র মানসিক শক্তি। আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামলো।
পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম, হয়তো মনের ভুলেই দেখলাম, কিন্তু হাতে তুলে নিলাম না। জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মেজর মঈন, মেজর সামাদ সহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাঁটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মুলায়ম এবং ভদ্রঘাটে আমাকে বললেন, দিন আপনার অস্ত্রটা আমার হাতে দিন। আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম, তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম, বিদায় হে বন্ধু, বিদায়। এরপর জেনারেল হাসান বললেন, চলেন আপনার ঘাঁটিটা একটু ঘুরে দেখি। তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল, কারো অস্ত্র হাতে, কারো অস্ত্র মাটিতে। মেজর মঈনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন। এরপর নিয়ে গেলেন দুর্গাপুরের সেনাবাহিনীর একটি ঘাঁটিতে। সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের চিন্তার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন, আপনাদের সকলকে ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র ৭৫-এর 15ই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে তাহলে তাকে বিচারের জন্য সোপর্দ করা হবে। দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে। এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয়। প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত মৌখিকভাবে দেওয়া হতো। আমাদের মাঝ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলভী সৈয়দ আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয়। এই সংবাদ সহ আমাদের প্রতি ভারতীয় মোরারজি দেশাই সরকারের বর্বরচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক, যার বদৌলতে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরারজি দেশাইয়ের পদত্যাগ দাবি করেন। জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হলো, প্রতিবেশী রাষ্ট্রে বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য। প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে, চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন। সুতরাং আরেক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে, নইলে ক্ষমতাচ্যুত করা হবে। সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেন। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেওয়া কথা অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না, এই মর্মে মুচলেকা নিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেন। মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতন ঘটান। সুপ্রিয় শ্রোতা, আমরা পরবর্তী অংশটা পড়ে শোনাবো আপনাদের। শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।